নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কর্কট লগ্ন ও কর্কট রাশি সাপেক্ষে 12টি করে সূর্য অর্থাৎ রবির অবস্থান ও তার ফলাফল সম্পর্কে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যারা কর্কট লগ্নের মানুষ, যারা সূর্যের মহারত্ন চুনি ধারণ করে আছেন, আদৌ কি আপনারা সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে শুভ ফলাফল পাচ্ছেন সেই চুনি থেকে, নাকি পাচ্ছেন না? কোন কোন কন্ডিশনে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে আপনারা চুনি ধারণ করতে পারবেন এবং কোন কোন কন্ডিশনে পারবেন না, সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমাকে অবশ্যই মোটিভেট করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম বিষয় আমরা এটা দেখতে পাচ্ছি একটা কর্কট লগ্নের জন্মকুষ্ঠী। আপনাদের যদি কর্কট রাশি হয় সেক্ষেত্রেও কিন্তু এই ভিডিও সমানভাবে প্রযোজ্য। এখন বিষয় হচ্ছে, আমরা যখনই কর্কট লগ্ন সূর্যকে নিয়ে আলোচনা করব অর্থাৎ রবিকে নিয়ে আলোচনা করব, আমাদের প্রথম একটা বিষয় উঠে আসবে যে সূর্য এবং চন্দ্র আমরা প্রত্যেকেই জানি একে অপরের পরম মিত্র। তো তারা দেবতাদের গ্রুপের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই খুব সহজ সরলভাবে ভেবে নেব যে কর্কট লগ্ন সাপেক্ষে সূর্য কিন্তু অবশ্যই খুব পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারে, কিন্তু এই ধারণাটা আমাদের ভুল। তার কারণ হচ্ছে কি, এইখানে কর্কট লগ্ন হচ্ছে একটা জলতত্ত্ব প্রধান লগ্ন। তার কারণ দেখুন, এখানে লগ্ন, পঞ্চম এবং নবম যে তিনটে প্রধান ঘর থাকে, ত্রিকোণ ঘর, সেই ত্রিকোণ ঘর তিনটে কিন্তু জলতত্ত্বের ঘর। তো জলতত্ত্বের ঘরে যখন সূর্য অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়ে আসবে তখন কিন্তু সে আনকমফোর্টেবল ফিল করাবে। এখন কর্কট লগ্নের মানুষরা কীরকম হয়, তারা কিন্তু সবসময় খুব সহজ সরল মেন্টালিটির হয়, খুব সাধারণভাবে চলতে পছন্দ করে। প্রেম, ভালোবাসা, সৌন্দর্য, শোক শৌখিনতা সব কিছু এদের খুব প্রিয় হয়। এরা কিন্তু দার্শনিক স্বভাবের হয় এবং সব কিছুর জন্য পজিটিভ থিঙ্কিং এদের মধ্যে সব থেকে বেশি করে থাকে। বা বলতে পারেন কাজকর্ম করার ইচ্ছা, খিদে সব কিছুই থাকে, কিন্তু সেটা সুন্দরভাবে গুছিয়ে তাড়াহুড়ো না করে। এখন বিষয় হচ্ছে, সূর্য যখন অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়ে লগ্ন সাপেক্ষে যেই ঘরে অবস্থান করবে, খুব সিম্পলভাবে যদি আপনাদেরকে বোঝাই, লগ্ন অর্থাৎ তনু মানে একদম বলতে পারেন প্রধান, সে নিজেকে দেখা হয় লগ্ন থেকে। দ্বিতীয় ঘর অর্থাৎ ফ্যামিলি। তো যখনই লগ্নে যখন সূর্য অবস্থান করবে, তার চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করবার চিন্তা নেবে। কেন, সূর্যের কাজ হচ্ছে তাকে সবসময় গরম, সবসময় বলতে পারেন কুইক যে কোনো কাজে রেসপন্স দেওয়া। যেহেতু সূর্য এখানে রাজা, তার সবসময় কাজ থাকবে যে কোনো কাজকে খুব কুইক কমপ্লিট করা বা তেজ দ্বারা কমপ্লিট করা। কিন্তু সম্পূর্ণ ভিন্ন হচ্ছে কর্কট লগ্ন কর্কট রাশি। তারা খুব সুন্দরভাবে ভালোবেসে যে কোনো কর্মকে করতে পছন্দ করে। দ্বিতীয় স্থান যেমন ধরুন ফ্যামিলির ঘর। তো ফ্যামিলির ঘরে যখন সূর্য অবস্থান করবে, সেই জায়গা থেকে আমরা খুব সহজভাবে বুঝে নিতে পারি যে সেই জায়গাতে এইখানে অবশ্যই কিন্তু তার ফ্যামিলির যে সকল মানুষরা থাকবে তাদের সাথে তার মতের অমিল হবে। কেন, সেটা নিয়ে তারা অনিশ্চয়তায় ভুগবে, তারা কমফোর্টেবল ফিল করবে না। ঠিক এইভাবেই কিন্তু আমাদেরকে সূর্যের অবস্থান বুঝতে হবে এই লগ্ন সাপেক্ষে। আমি প্রথম থেকে একদম ডিটেলে যাব। আমরা প্রথমে আলোচনা করে নিই যে আমরা যখন কোনো গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব, সেই গ্রহটা যেই ঘরে বসে থাকবে, অর্থাৎ এখানে আমরা সূর্যকে নিয়ে আলোচনা করছি। তো সূর্যই লগ্ন সাপেক্ষে যেই ঘরে বসে থাকবে, সেই ঘরের অধিপতি গ্রহের সাথে তাৎকালিক মিত্রতা অর্থাৎ সময়গত বন্ধুত্ব আছে কিনা সেটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। তার খুব সহজ সরল সূত্র, সূর্য যদি সাফল যে কোনো ঘরে আপনাদের বসে থাকতে পারে, ধরুন মকর রাশিতে এখানে বসে আছে, মকর কার ঘর? এখানে অবশ্যই শনির ঘর। তো শনির সাথে তাৎকালিক মিত্রতা আছে কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে সূর্যের সাথে শনির অবস্থানটা দেখে নিতে হবে। যদি সূর্য এই ঘরে বসে থাকে, সূর্য ঘর আর পরবর্তী 3 ঘর অর্থাৎ 8, 9, 10 ঘরে যদি বসে থাকে, তাহলে সেখানে তারা বলতে পারেন তাৎকালিক মিত্র হচ্ছে। এবং 6, 5, 4 অর্থাৎ যেই ঘরে বসে থাকবে তার পেছনে 3টে ঘর এবং তারপরের 3টে ঘরের মধ্যে যদি সেই গ্রহটা, অর্থাৎ এখানে আমি শনিকে নিয়ে এক্সাম্পল দিলাম, শনি যদি বসে থাকে তাহলে তারা কিন্তু তাৎকালিক মিত্রতায় আছে। কেন, এটা খুব গুরুত্বপূর্ণ হবে তখনই যখন সূর্যের সাথে শত্রু গ্রহের সম্পর্ক আমরা দেখব, বা সূর্য শত্রু রাশিতে যখন বসে থাকবে। এমনিতে ন্যাচারালি ধরুন এখানে মঙ্গলের ঘরে বসে আছে, তো মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা না থাকলেও এখানে অবশ্যই যেহেতু সে মঙ্গলের নৈসর্গিক মিত্র, তাহলে সেক্ষেত্রে অতটা সমস্যা আসবে না। কিন্তু যখন শনির ঘরে বসে থাকবে বা শুক্রের ঘরে বসে থাকবে, তখন কিন্তু তাৎকালিক মিত্রতা দেখা ভীষণভাবে দরকার। এটা আশা করি ক্লিয়ার। এবং সূর্যের একটাই দৃষ্টি, সে যেই ঘরে বসে থাকবে ঠিক তার বিপরীত অর্থাৎ সপ্তম ঘরে দৃষ্টি দেবে। এবং সূর্য আমরা প্রত্যেকে জানি তুলা রাশিতে নিচস্থ এবং মেষ রাশিতে সে উচ্চস্থ হয়। তো এবার আমরা আমাদের আলোচনা শুরু করি। তো প্রথমত হচ্ছে কর্কট লগ্নেই যদি ফার্স্ট হাউসেই যদি সূর্য বসে থাকে, এখানে আমি প্রথমেই বললাম সূর্য অগ্নিতত্ত্বের কারক গ্রহ হয়ে বসে আছে জলতত্ত্বের ঘরে। তো সেখানে গিয়ে অবশ্যই জাতকের মেন্টালিটিতে সমস্যা তৈরি করবে। জাতকের লাইফে বলতে পারেন আপস অ্যান্ড ডাউনসের জায়গা বা অনিশ্চয়তার জায়গাটা ভীষণভাবে আসবে। জাতক মাঝে মাঝে খুব শান্তিপূর্ণ জীবন কাটাবে, মাঝে মাঝে কিন্তু সমস্যা অবশ্যই তার মধ্যে আসবে। তার কারণটা কি, দ্বিতীয় পতি যখনই সূর্য লগ্নে গিয়ে বসে থাকবে, তার কি করবে, তার পার্সোনালিটিকে চেঞ্জ করবার চেষ্টা করবে। একজন চায় খুব সাধারণভাবে
মধ্যমভাবে চলতে আর একজন চায় খুব ফাস্ট চলতে, সেখানে গিয়ে তাদের সমস্যাটা হবে। চন্দ্র অর্থাৎ মা, সূর্য অর্থাৎ রাজা, তো মায়ের স্নেহটাই সব থেকে বেশি। রাজা কি করে? রাজা কিন্তু বিচার করে, কার ভুল কার ঠিক সেটা বিচার করে ফলাফল দেয়, সেটা কিন্তু চন্দ্র বা কর্কট লগ্নের কর্কট রাশির মানুষরা করে না। এই কারণেই এরা স্নেহ প্রেম ভালোবাসা দ্বারা জীবন কাটাতে চায়। তাহলে সেখানে লগ্নে থেকে সূর্য এখানে অবশ্যই প্রবলেম দেবে। তো এইখানে অবশ্যই সূর্যের যদি অবস্থান হয় এবং চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমি বলবো সূর্যের রত্ন চুনি না ধারণ করাই উচিত। এবং লগ্ন থেকে সূর্য সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে রোজকার জীবনযাপনে কিন্তু বলতে পারেন আপস অ্যান্ড ডাউনস বা ইউরেগুলারিটি নিয়ে আসতে পারে, এখানে কিন্তু সমস্যা দেবে। আর সূর্যের সাথে যদি চন্দ্রের তাৎকালিক মিত্রতা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো এটা অনেকটা কম থাকবে। বা চন্দ্র যদি জন্মকুষ্ঠিতে খুব স্ট্রং অবস্থাতে থাকে, চন্দ্র স্ট্রংয়ের সূত্রটা আমরা খুব সহজ সরলভাবে জানি। চন্দ্রকে যদি আমরা স্ট্রং দেখতে চাই, তাহলে সব থেকে প্রথম দেখতে হবে চন্দ্র কৃষ্ণপক্ষের না শুক্লাপক্ষের। তো কর্কট লগ্নের মানুষ যার যদি জন্ম হয় শুক্লাপক্ষে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম সূর্য এখানে লগ্নে অবস্থান করলে কখনই সূর্যের রত্ন চুনি ধারণ করা যাবে না। এখানে আপনারা সূর্য প্রণাম করতে পারেন, সেটা আপনাদের জন্য বেশি শ্রেয় হবে, সেটাই আপনাদের জন্য ভালো। পরবর্তী ঘর যদি দ্বিতীয় স্থানে থাকে সূর্য, এটা আমাদের ফ্যামিলির ঘর, তো দ্বিতীয় স্থানে সূর্যের অবস্থান এবং আমাদের সেভিংসের ঘর। জাতকের অবশ্যই অর্থ থাকবে, জাতক যথেষ্ট ধনী পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, তার জীবন যত তার বয়স বৃদ্ধি পাবে তাতে তার জীবনে সংঘর্ষ বাড়বে। কেন? দ্বিতীয় থেকে কিন্তু সপ্তম দৃষ্টি তার অষ্টমে পড়বে সূর্যের। তবে দ্বিতীয় প্রতি দ্বিতীয় স্থানে বসে আছে, এটা খুব ভালো, অবশ্যই খুব সুন্দর, কিন্তু দ্বিতীয় থেকে যখনই অষ্টমে দৃষ্টি দেবে জাতক কিন্তু পরিশ্রমী হবে বা বলতে পারেন জীবনে বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করবে। বাধাটা কারা দেবে? বিশেষত দেখা গেছে তার ফ্যামিলির লোকেরাই তাদের বাধার কারণ হয়ে দাঁড়ায়। কেন? এই সকল মানুষের চিন্তাভাবনা যেটা ঠিক তার বিপরীত হবে তার ফ্যামিলি সবসময় একে বলতে চাইবে, মানে ফ্যামিলির সাথে মতের অমিলের জায়গা কিন্তু কিছু ক্ষেত্রে থাকবেই, এটা কিন্তু অবশ্যই লক্ষণীয়। তো দ্বিতীয় স্থানে সূর্যের চুনি, এইখানেও আমি বলবো সূর্যের রত্ন চুনি ধারণ করা কখনোই ঠিক হবে না, এখানে সূর্য প্রণাম করুন। তৃতীয় স্থানে যদি সূর্যের অবস্থান হয়, অবশ্যই সূর্য এখানে মিত্র ক্ষেত্রে বসে আছে, বুধের সাথে তাৎকালীন মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে, না দেখলেও চলবে যেহেতু এরা দুজনে একে অপরের মিত্র। তবু আমি বলবো তৃতীয় স্থানে সূর্যের অবস্থান এখানে অবশ্যই দ্বিতীয় প্রতি তৃতীয়, এবং সূর্য তৃতীয় স্থানে খুব পজিটিভ ফলাফল দেয়। কেন? এটা পরিশ্রম পরাক্রমের ঘর। জাতক অবশ্যই নিজের পরিশ্রম পরাক্রমের দ্বারা অবশ্যই কিন্তু নিজের ভাগ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, তার কারণ তার একটাই জীবনে উদ্দেশ্য থাকবে পজিটিভলি পরাক্রম করা, পরিশ্রম করা। অবশ্যই সেদিক থেকে সে কিন্তু সাফল্য পাবে। ছোটো ভাই বোনেদের থেকে সাপোর্ট কিন্তু জীবনে একটা সময়ের পর থেকে সে পেতে থাকবে, কম বয়সে কিন্তু সমস্যা থাকবে। এবং এইখানে দেখুন, এখানে যদি সূর্য আর বুধ তাৎকালিক মিত্রতায় বসে থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমি বলবো খুব কম রেয়ার ক্ষেত্রে সূর্যের রত্ন চুনি দেওয়া যেতে পারে, কিন্তু সেটাও আমি বলবো একদম কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নেই তবে ধারণ করবেন। ঠিক আছে, তার পরবর্তী ঘর যদি চতুর্থ স্থানে থাকে সূর্য বা রবি, তাহলে এখানে সূর্য হয়ে যাচ্ছে নিচস্থ। চতুর্থ স্থান খুব সেন্সিটিভ ঘর, কেন? এটা আমাদের মাতৃসুখ, বলতে পারেন মায়ের ঘর এবং সুখের ঘর। তো এইখানে সূর্য যখন নিচস্থ হবে, আপনাদেরকে প্রথমেই দেখতে হবে সূর্য কত ডিগ্রিতে আছে। যদি 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ হয়ে গেল। যদি 10 ডিগ্রির ওপরে থাকে তাহলে তার নেগেটিভিটি কিন্তু অনেকাংশে কমে যাবে, কেন 10 ডিগ্রি অবধি পরম নিচস্থ এখানে এই ঘরে সূর্য থাকে। এবার এইটাও দেখে নিতে হবে যে সূর্যের সাথে শুক্রের তাৎকালিক মিত্রতা আছে কিনা। সেম সূত্র, সূর্য এখানে বসে থাকলে শুক্র যদি 3, 2, 1 বা 5, 6, 7 যদি বসে থাকে, তাহলে শুক্রের সাথে কিন্তু সূর্যের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। বেসিক্যালি 80-90% কুষ্টিতে সূর্য শুক্র সূর্য বুধ তাৎকালিক মিত্রতা অথবা একসাথে বসে থাকে, তাহলে এটা আমরা দেখে নিতেই পারি। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, যে সূর্য যেহেতু এই ঘরে বসে থাকবে, এখানে কিন্তু সুখের সমস্যা দেবে। এটা প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে, মাতৃসুখে বাধা, মায়ের সাথে সমস্যা, বা বলতে পারেন তার সুখের পথে সবথেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়াবে সূর্য বা তার তেজ বা তার রাগ বা তার অহংকার। জাতক কিন্তু যথেষ্ট তেজি ও অহংকারী হয়ে যাবে, সেই অহংকারের মাধ্যমে জাতক কিন্তু জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবে যদি সূর্য এখানে নিচস্থ একদম পরিমাণে থাকে। জাতককে মানুষ খুব সহজে ভুল বুঝবে, এটা কিন্তু প্রবলেমের জায়গা। এবার যদি শুক্রের সাথে তাৎকালিক মিত্রতায় থাকে অথবা যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই ভালো। উল্টে যদি ধরুন রাহুর দৃষ্টি বা শনির দৃষ্টি পড়ে যায়, সেটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ হয়ে যাবে, এটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। এবং এইখান থেকে দেখুন চতুর্থ থেকে দশম স্থানে দৃষ্টি দেবে, নিজের কর্ম নিয়ে কিন্তু সে একটু তারতম্যর মধ্যে ভুগবে। তার কারণ হচ্ছে কি, দশম স্থান অবশ্যই এখানে সূর্য উচ্চ হয়, এখানে সূর্যের দৃষ্টি জাতকের কিন্তু ছোটোবেলা থেকে এম থাকবে যে সে সরকারি কর্ম করবে, প্রশাসনিক কর্মের সাথে যুক্ত হবে, তার যোগ্যতা থাকবে, তবুও কিন্তু তাকে সমাজ সেইভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না। এইটা হচ্ছে তাদের সবথেকে বড় সমস্যার জায়গা। এইখানে অবশ্যই আমি বলবো সূর্য প্রণাম রেগুলার আপনারা করুন, সেখানে সূর্যকে অর্ঘ্য দান করুন, সেটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে। ভুল করেও সূর্যের রত্ন চুনি এখানে ধারণ করবেন না। তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে সূর্য, অবশ্যই কিন্তু পঞ্চমে সূর্য মিত্র ক্ষেত্রে বসে আছে, খুব ভালো।
কিন্তু বিষয় হয়ে যাচ্ছে কি, মঙ্গলের ঘর এটা আমরা জানি এটাও জলতত্ত্বের ঘর। তো সূর্য এখানে পূর্ণরূপে বিকশিত হতে পারবে না, এখানে সূর্য পূর্ণরূপে পজিটিভ ফলাফল দিতে পারবে না। এবার পজিটিভ কি নেগেটিভ সেটা অবশ্যই ডিপেন্ড করবে, যদি মঙ্গল সাথে থেকে যায় বা মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় বসে যায় তাহলে সূর্য এখানে পজিটিভ ফলাফল দেবে। এডুকেশনের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ঘর আমাদের এডুকেশনের ঘর, সেদিক থেকে অবশ্যই সাফল্যের জায়গা থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে সন্তান সুখের ক্ষেত্রে এই সূর্যের অবস্থান বাধা হয়ে দাঁড়াবে। সূর্য কিন্তু সর্বাপেক্ষা নেগেটিভ গ্রহ কখনো নয়। সূর্য যেই ঘরে বসে থাকবে সেই ঘরের কিন্তু ন্যায় নীতিবোধ তার মধ্যে সব থেকে বেশি করে থাকবে। অতএব জাতক কিন্তু কখনোই বলতে পারেন যারা চিটিং করে বা সুযোগ পেলেও তারা কিন্তু কখনোই এই সকল মানুষরা এডুকেশনের ক্ষেত্রে চিটিং করবে না। কোনো মানুষের সাথেও চিটিং না করার একটা প্রবণতা এদের মধ্যে অবশ্যই থাকবে যখন পঞ্চমে বা লগ্নে সূর্য অবস্থান করবে, তারা ন্যায়াধীশ হয়। তো সেই দিক থেকে অবশ্যই ভালো। এবং এখান থেকে দেখুন একাদশতম দৃষ্টি মানে সপ্তম দৃষ্টি একাদশ স্থানে পড়বে, অবশ্যই জাতকের আয় উন্নতির জায়গা যথেষ্ট ভালো থাকবে। নিজের বুদ্ধির দ্বারা, নিজের বলতে পারেন এডুকেশনের দ্বারা সে কিন্তু যথেষ্ট আয় উন্নতি করবে। কিন্তু সন্তান সুখের ক্ষেত্রে একটু হলেও বাঁধার জায়গা থাকবে যদি পঞ্চমপতি পীড়িত হয়ে যায়। যদি পঞ্চমপতি স্ট্রং অর্থাৎ মঙ্গল স্ট্রং থাকে তাহলে আমি বলবো সন্তান সুখে সেরকম বাধা আসবে না, টুকটাক প্রবলেম, কিন্তু তারপরে অবশ্যই লাভ হয়ে যাবে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে সূর্য, এখানেও হচ্ছে মিত্রক্ষেত্র, দ্বিতীয় পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে। আমরা জানি ষষ্ঠ স্থানে রোগ ঋণ রিপুর ঘর, তো এখানে জাতকের অবশ্যই চোখ রিলেটেড সমস্যা থাকার একটা চান্স অবশ্যই থাকবে। এবং মানে চোখের সমস্যা ছোটোবেলা থেকে দেখা যেতে পারে যদি বৃহস্পতি খুব দুর্বল হয়ে যায় বা বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা না থাকে। এবং অবশ্যই জাতকের রোগ ঋণ রিপুর ক্ষেত্রে সূর্য এখানে অবশ্যই বাঁচাবে। এটা ভয় পাওয়ার কোনো জায়গা নেই যে সূর্য এখানে মারাত্মক প্রবলেম দেবে, কিন্তু একটা বিষয় আমি বলবো, ঋণ আসবে কিন্তু সেই ঋণটা খুব সহজে মিটিয়ে দেওয়ার জায়গা থাকবে। কিন্তু তবুও জাতক বা জাতিকারা ভীষণভাবে এই বিষয়টা নিয়ে ভয় পাবে যে কি করে মেটাবো, এই সমস্যাটা কিন্তু সূর্য দেবে। তো সেই জায়গাটা যদি আপনারা ট্যাকেল করতে পারেন তাহলে বলবো সূর্য ষষ্ঠ স্থানে অবস্থান কোনোদিনই নেগেটিভ নয়। রোগ আসলে, রিপু আসলে, সেখানে দেখবেন উচ্চ রক্তচাপ থাকতে পারে এই সকল জাতকের, হাই ব্লাড প্রেশার অবশ্যই থাকতে পারে যেটা আমি বললাম। তো সেই জায়গা থেকে কিছু ক্ষেত্রে এরকম ধরনের সমস্যা আসবে, কিন্তু সেটা ভয় পাওয়ার কিছু নেই। সেই খাতে কিন্তু অর্থ খরচ হবে, যেহেতু সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে পড়ছে। তো বলতে পারেন হসপিটাল খাতে কিছু ক্ষেত্রে খরচের জায়গা কিন্তু থাকবে। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে এখানে সূর্য, এখানে অবশ্যই শত্রুক্ষেত্র হয়ে যাচ্ছে। আমি প্রথমেই বলে দিয়েছি শনির সাথে তাৎকালিক মিত্রতা কেমনভাবে দেখবেন। তাহলে এখানে শনির সাথে যদি তাৎকালিক মিত্রতা থাকে তাহলে আমি বলবো সূর্য এখানে সম রাশিতে চলে আসছে তাৎকালিক মিত্রতা মানেই। তাহলে সেক্ষেত্রে আমি বলবো না যে সম্পূর্ণ নেগেটিভ, কিন্তু তবুও সূর্য সপ্তম স্থান যেহেতু দাম্পত্য সুখের ঘর, সেখানে কিন্তু সূর্য কিছুটা নেগেটিভ আনবেই। তার কারণ হচ্ছে এখানে সূর্য আত্মমর্যাদা বোধ বাড়ায়। তো আত্মমর্যাদা বোধ যখনই জাতকের বৃদ্ধি পাবে বা জাতিকার বৃদ্ধি পাবে তখন কিন্তু তার পার্টনারের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কোনো অংশে কম দেখা যায়। তো সেটা কিছু না কিছু দিক থেকে সমস্যা ধরতে পারেন। কিন্তু এই সকল জাতক যদি শনির সাথে তাৎকালিক মিত্রতা থাকে তাহলে অবশ্যই খুব ভালো বিজনেসম্যান হতে পারে। এরা কিন্তু রেগুলার খুব পজিটিভলি রুটিন মেনে চলতে পছন্দ করবে, টাইম টু টাইম ওটা, টাইম টু টাইম খাওয়া, সব কিছু মেনটেন করবার জায়গা থাকবে যদি শনির সাথে তাৎকালিক মিত্রতা থাকে। অবশ্যই সেটা কিন্তু ভালো। এবং এখান থেকে লগ্নে যে দৃষ্টি দেবে জাতকের কিন্তু অবশ্যই তেজ বেশি থাকবে। এবং এইখানেও এইটাও দেখা গেছে যদি সূর্য এখানে মারাত্মক পীড়িত হয়ে যায় তখন কিন্তু সূর্যের এই দৃষ্টি লগ্নে জাতকের কিন্তু চুল উঠে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেইরকম ধরনের সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে। পরবর্তী ঘর অবশ্যই অষ্টম স্থান। অষ্টম স্থান এখানে শনির ঘর, কিন্তু এইখানে আমরা প্রত্যেকেই জানি অষ্টম হচ্ছে মারক ঘর, আমাদের আয়ু, আমাদের মৃত্যু, আমাদের অবস্ট্যাকেল, আমাদের বাধার ঘর। তো সেইখানে যখন দ্বিতীয় পতি এখানে অবস্থান করবে অর্থাৎ ফ্যামিলি, অর্থাৎ সেভিংস, অর্থাৎ অর্থের অধিপতি যখন অষ্টমে অবস্থান করবে, এইটুখানি কনফার্ম তারা বেসিক্যালি তারা কিন্তু খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে। তারা কিন্তু নিজের ক্ষমতায়, নিজের খেটে বলতে পারেন নিজের সেই উন্নতি শিখরে পৌঁছে যাওয়ার একটা ক্ষমতা কিন্তু অবশ্যই ভগবান তাকে দেয়। তার কারণ হচ্ছে কি সূর্য এখানে অষ্টম থেকে সপ্তম দৃষ্টি কিন্তু তার নিজের ঘরে দিচ্ছে। অতএব জাতক যদি খাটে লড়াই করে তাহলে সে কিন্তু অবশ্যই স্ট্যান্ড করতে পারবে, কিন্তু তাদের জীবনে অনেক বাধা থাকবে। এটা খুব পরিষ্কার। বিশেষত তারা ফ্যামিলির সাপোর্টটা একদমই পাবে না, এটা তাদের সবথেকে বড় প্রবলেমের জায়গা থাকবে। এবং শনির সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে আপনাদেরকে। শনির সাথে তাৎকালিক মিত্রতা থাকলে অবশ্যই সেটা খুব বলতে পারেন নেগেটিভিটি কম থাকবে। এখানে আমি একবারও বলবো না যে সূর্য এখানে অবস্থান করে খুব পজিটিভ ফলাফল দেবে, সংঘর্ষ কিন্তু করাবে। তার পরবর্তী ঘর যদি নবম স্থানে থাকে সূর্য, এটাও মিত্রক্ষেত্র, এখানে বৃহস্পতির ঘর, কিন্তু এটা জলতত্ত্বের ঘর। তো এইখানে সূর্য আনকমফোর্টেবল হবে। কিন্তু সূর্য যেহেতু নবম স্থানে বলতে পারেন কারকত্ব পেয়ে যায়, পিতৃকারক গ্রহ যখন পিতার ঘরে অবস্থান করে সেখানে অবশ্যই সে কারকত্ব পেয়ে যায়। দেখুন মতামতের ভিত্তিতে আমি যদি বলি, এখানে অনেকে মনে করে যে নবম, অনেকে মনে করে দশম, সেই ঘর থেকে পিতা দেখা হয়। তো আমি ন্যাচারালি এইটা ভেবে চলি যে ভাগ্য অর্থাৎ পিতা, যারা ছোটোবেলা থেকে পিতার সাপোর্ট পেয়েছে তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট অবশ্যই পেয়েছে, এটা সবসময় মাথায় রাখবেন। তো নবম ঘর অবশ্যই আমি ধরবো যে ভাগ্য এবং পিতা দুটোই দেখা হয়। তো নবমের সূর্যের অবস্থান জাতক যথেষ্ট ভাগ্যবান হবে। দ্বিতীয় পতি নবম স্থানে পিতার সাপোর্ট সে কিন্তু পাবে, কিন্তু বিষয়টা হচ্ছে কি কিছুটা অনিশ্চয়তার জায়গা থাকবে, স্টেবিলিটি থাকবে না, তার কারণে এটা জলতত্ত্বের ঘর। এবার যদি বৃহস্পতি সাথে বসে যায় তাহলে এটা বলবো তো ভীষণ বড় একটা রাজ্য হচ্ছে। এই সকল জাতকের মধ্যে কথা বলার কোয়ালিটি আলাদা হয়। এই সকল মানুষ বিচার ব্যবস্থা অর্থাৎ যারা জাজ হয়
সেই জায়গায় কিন্তু এদের ভীষণ প্রভাব থাকে। এই সকল মানুষরা কিন্তু খুব সহজেই যে কোনো সমস্যার সমাধান করবার বলতে পারেন আলাদা আলাদা রকমের চিন্তাভাবনা নিয়ে আসে সমাজের কাছে, যদি সূর্য এবং বৃহস্পতি একসাথে থাকে। কেন এদের লগ্নেও যেহেতু কর্কট, এদের চিন্তাভাবনাটা স্থির। এবার যখনই সূর্য বৃহস্পতি একসাথে হবে, এটা কিন্তু ধীর মনে খুব পজিটিভ চিন্তা মাথার মধ্যে নিয়ে আসতে পারবে। এটা কিন্তু অবশ্যই খুব ভালো। এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি অবশ্যই তৃতীয় স্থানে পড়ছে, তাহলে সেই জায়গা থেকে জাতক যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট পরাক্রমী হবে। এই কারণে এরা কিন্তু পিতার যথেষ্ট প্রিয় হবে, সেদিক থেকে কিন্তু খুব ভালো নবমে অবস্থান। তার পরবর্তী যদি দশমে থাকে সূর্য, এইখানেও আমি বলবো সূর্যের রত্নচূর্ণি ধারণ করার দরকার নেই। এইখানে তো একদমই নয়, এইখানেও নয়, এবং ধনুতেও থাকলে নয়। তার পরবর্তী যদি দশম স্থানে থাকে সূর্য, এটা কিন্তু হয়ে যাচ্ছে সূর্যের পরম উচ্চ, এবং যদি 10 ডিগ্রির মধ্যে থাকে তাহলে তো খুবই ভালো, সে সর্বোচ্চ উচ্চ ফলাফল বয়ে নিয়ে আসবে। এবার দশমে সূর্যের অবস্থান, মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে দেখে নিতে হবে। যদি থাকে অবশ্যই জাতক বা জাতিকারা বলতে পারেন প্রশাসনিক কর্ম, যে কোনো উচ্চপদস্থ রাজনীতিবিদ এরম ধরনের কর্মের সাথে যুক্ত হয়ে কিন্তু সাফল্য, এবং মেডিসিন লাইনেও কিন্তু এরা খুব সার্জেন্ট যদি হয় সেখানেও কিন্তু এটা সাফল্যের জায়গা থাকে। এবার বিষয়টা হয়ে যাচ্ছে কি, যেহেতু সূর্য দশম স্থানে অবস্থান করছে, যদি সে ডিগ্রিগতভাবে দুর্বল হয়, যদি 10 ডিগ্রির মধ্যেই থাকে, আপনারা সূর্যের চুনি ধারণ করতেই পারেন, কারণ দশমে সূর্য দিকবলি হয়ে যায়, তো অবশ্যই সেটা খুব ভালো। তো এখানে আপনারা চোখ বুঝে চুনি ধারণ করুন, সেখান থেকে কিন্তু আপনারা 100% পজিটিভ ফলাফল পাবেন। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যখনই চতুর্থ স্থানে পড়বে, জাতক কিন্তু নিজের সুখের জন্য নিজে কিন্তু ছোটোবেলা থেকে লড়াই করবে। প্রথম জীবনে কিন্তু সুখের স্বাদ সে পাবে না, আস্তে আস্তে যত তার বয়স বৃদ্ধি পাবে সে কিন্তু তার সুখকে নিজে থেকে অর্জন করবার ক্ষমতা রাখবে। তার পরবর্তী যদি একাদশ স্থানে থাকে সূর্য, একাদশ সূর্য কিন্তু কারকত্ব পেয়ে যায়, অতএব এখানে মিত্রক্ষেত্র নয়, অবশ্যই এখানে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিতে হবে। শুক্র যদি এখানে 10, 9, 8-এ থাকে, বা 12, 1, 2-এ থাকে, তাহলে হয়ে যাচ্ছে সূর্য এবং শুক্র একে অপরের বলতে পারেন তাৎকালিক মিত্রতায়, তখন সূর্য কিন্তু একাদশে যথেষ্ট পজিটিভ ফলাফল দেবে। এবার সূর্য যেহেতু বলতে পারেন অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এখানে একাদশ স্থানে যখনই অবস্থান করবে, তখন জাতক কিন্তু নিজের ক্ষমতার দ্বারা, নিজের ফ্যামিলির সাপোর্টের দ্বারা কিন্তু নিজের সব ইচ্ছা, শখ পূরণ করবার ক্ষমতা কিন্তু অবশ্যই রাখবে। এখানে একাদশে সূর্যের অবস্থান খুব ভালো। অর্থের ক্ষেত্রে আমি বলবো কিছুটা প্রবলেম জায়গা আসতে পারে, তার কারণ আশানুরূপ, তার যতটা আশা থাকবে সেই আশানুরূপ ফল নাও পেতে পারে, তার কারণ দ্বিতীয় একাদশ এখানে রাজ্য করছে, জাতকের চাহিদা কিন্তু মারাত্মক থাকবে, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই দ্বিতীয় একাদশ যখনই হবে আর শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে অবশ্যই এটা খুব ভালো। তো জাতক কোনোদিনও অর্থ কষ্টে ভুগবে না, অবশ্যই মহাধনী রাজ্যক এখানে হয়ে যাচ্ছে। এবং এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে, পঞ্চমে। তো অতএব এইখানে জাতক যথেষ্ট জ্ঞান, যথেষ্ট বলতে পারেন এডুকেশন তার যথেষ্ট ভালো হবে, খুব কম বয়স থেকে সে যথেষ্ট শিক্ষিত মেন্টালিটির হবে, সেদিক থেকে খুব ভালো। তার পরবর্তী এইখানে আমি বলবো সূর্যের রত্নচূড়ি না ধারণ করাই উচিত, এখানে আপনারা সূর্য প্রণাম করুন। তার পরবর্তী এবং শেষ ঘর যদি দ্বাদশ স্থানে থাকে সূর্য, তো দ্বাদশ ঘর আমরা প্রত্যেকে জানি আবার একটা নেগেটিভ ঘর চলে এলো, কিন্তু সে মিত্রক্ষেত্রে বসে আছে, দ্বাদশের দ্বিতীয় পতি দ্বাদশে অবস্থান। তো এখানে অবশ্যই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যাদায়ক এই যোগ, কেন দ্বিতীয় পতি দ্বাদশ স্থানে মানে সেই সকল জাতক বা জাতিকারা কখনোই অর্থ ধরে রাখতে পারবে না। তাদের অর্থ কোন খাতে ব্যয় হবে, বেসিক্যালি যদি আমরা দেখি হুটহাট ঝুট ঝামেলাতে তারা জড়িয়ে গিয়ে তাদের ব্যয় হবে। তার কারণ ধরুন যারা ধরুন কোর্ট কেস কাছের সাথে জড়িয়ে যাচ্ছে, সে নিজের হোক বা পরের হোক, সেখানে সাপোর্ট দিতে গিয়ে তাদের টাকা অযথা ব্যয় হয়ে যাচ্ছে। তো যাদের একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝে নিন, কর্কট লগ্ন সাপেক্ষে যাদের দ্বাদশে সূর্য অবস্থান করছে, তারা প্রত্যেক মাসে যদি পারেন কোর্টে যান, কোর্টে গিয়ে যারা ধরুন আশেপাশে বসে আছে, বা ধরুন 10 টাকা 20 টাকার যে স্ট্যাম্প পেপার হয় সেগুলো কিনুন, বা তাদেরকে কিছু পয়সা দান করে আসুন, তাতে দেখবেন আপনাদের অর্থ ব্যয় অনেক কমে গেছে, অনেক কন্ট্রোলে চলে এসেছে। দ্বাদশে সূর্য অবস্থান করলে এই প্রবলেমটা থাকবে, একদম অন্যের ঝামেলায় নিজেকে ইনভলভ করবেন না, সেইখান থেকে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে পড়বে, তাহলে সেই জায়গা থেকে এই সকল ব্যয় করতে গিয়ে জাতকের কিন্তু দেনায় জর্জরিত হওয়ার কিন্তু চান্স অবশ্যই থাকবে। তো এইটা কিন্তু খুব নেগেটিভ, এইখানেও কিন্তু সূর্যের রত্ন ধারণ করা যাবে না। আমি খুব পরিষ্কার করে বলে দিয়েছি যে এই লগ্ন সাপেক্ষে আমরা জানি যে সূর্য খুব মিত্র গ্রহ, তো তার রত্ন খুব সহজে দেওয়া যায়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। আমি বেসিক্যালি 100% বলবো দশম স্থানে যদি সূর্য থাকে আপনারা চোখ বুজে চুনি ধারণ করতে পারেন, বাদ বাকি যে কোনো ঘরে থাকলে খুব কম বা রেয়ার কন্ডিশনের ক্ষেত্রে এখানে আমি বলবো তৃতীয় স্থানে থাকলেও করতে পারেন, সেখানে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই রত্ন ধারণ করুন। না হলে কিন্তু রেগুলার সূর্য প্রণাম করুন, সকালে সূর্যকে অর্ঘ্য দান করুন, এর সাথে অবশ্যই কিন্তু গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য ভালো। এইটা করলেই কিন্তু আপনারা সূর্যকে কন্ট্রোলে অবশ্যই নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের কর্কট লগ্ন কর্কট রাশি সাপেক্ষে 12টি ঘরে সূর্যের অবস্থান ও তার ফলাফল। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।